যার কিছুই নেই, দরিদ্র, যার কিছুই নেই, অভাবী, যার কিছুই নেই, নির্ধন। নবম দশম শ্রেণীর পুরাতন ব্যাকরণ থেকে এই প্রশ্নটি এসেছে যে মানুষের যখন পতন আসে সে প্রতি পদে পদে ভুল করে। ফার্সি ইরানের, ফরাসি হচ্ছে ফ্রান্সের। এবং রবীন্দ্র নজরুলকে বাদ দিয়ে কোনো প্রশ্ন হয় না। রবীন্দ্র নজরুলকে বাদ দিয়ে কোনো প্রশ্ন হয় না। আমাদের অস্থির, জাক্কাস, ওয়াও। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। পাবলিক ইউনিভার্সিটির প্রশ্ন সমাধানের ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনের প্রশ্ন সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। আমরা বাংলা অংশটুকুর সমাধানগুলো এখন দেখবো আরকি। তো আজকে আমরা 23-24 এর মানবিকের খ ইউনিটের বাংলা প্রশ্নের সমাধান দেখছি। আমরা চলি প্রশ্ন সমাধান করি। প্রথমেই আমাদের যেই 15টি প্রশ্ন পরীক্ষা আসে, সেই 15টি প্রশ্ন যে 4-5টা খাত থেকে আসে, সেই কোন কোন খাত থেকে কতটি প্রশ্ন এসেছে সেটা আমরা দেখে নেই। গদ্য থেকে 4টি প্রশ্ন এসেছে। গত 24-25 এ বা তার আগের বছর এমনভাবে আসেনি, কম এসেছে। কবিতা থেকে কোনো প্রশ্ন নেই। কিন্তু আমরা দেখেছি 24-25 সেশনে আ কবিতা থেকে 2 টি প্রশ্ন এসেছিল। তো নাটক উপন্যাস থেকে 0। আ ব্যাকরণ থেকে 8 টি প্রশ্ন। চিন্তা করা যায় ব্যাকরণ থেকে 8 টি প্রশ্ন কতটা আপনার ব্যাকরণ নির্ভর প্রশ্ন এসেছে। একেক বৎসর একেক রকম। তার মানে পরের বৎসরই যে বা আপনাদের 25, 26, 27 সেশনে যে এরকমই আসবে এমনটা কিন্তু নয়। আবার মুখস্থ বিদ্যা থেকে ৩ টে। তবে একটা বিষয় এখানে ক্লিয়ার, মুখস্থ বিদ্যা থেকে একটা প্রশ্ন মানে কম আসতেছে না, বাদ যাচ্ছে না। প্রতি বছর ৩ টা আসতেছে। আপনাদের উচিত কি যখন আপনারা একাডেমিতে পড়েন আ ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে তখনই আপনার মুখস্থ বিদ্যাগুলো শেষ করে ফেলা উচিত। তাহলে আপনার ৩ টা মার্কস এনশিওর এখানে থাকবে। চলি আমরা প্রশ্ন বিশ্লেষণের পরে প্রথম প্রশ্ন। দেখেন আমাদের এখানে যে প্রশ্নগুলো দেয়া আছে, এর প্রথমটা আমাদের আছে হচ্ছে আভিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ। প্রথমেই একটা ব্যাকরণের অভিধান থেকে যেটা গত বেশ কয়েক বছর ধারাবাহিকভাবে এই প্রশ্নটা আসে। আভিধানিক ক্রমে কোন অপশনটা আমাদের রাইট এরকম সেটা দেখব। প্রথমে আমরা দেখি এখানে আছে কি? এখানে আছে একতা, ৭১, ২১। আমরা যদি ধারাবাহিকভাবে দেখি, যদি আমরা প্রথমে সঠিক উত্তর পেয়ে যাই তাহলে আমরা পরের প্রশ্নে আমরা যাওয়ার প্রয়োজন নেই, পরের অপশনগুলোতে। দেখেন একতার মধ্যে একটি এ আছে, ৭১ এর মধ্যে একটি এ আছে, ২১ এর মধ্যেও এ আছে। তার মানে আমরা এখনো জানি না কোন শব্দটি আমাদের প্রথমে হবে। বা সিরিয়ালি কে আগে আছে কে পরে আছে। পরের বর্ণ আছে ক, পরের বর্ণ আছে ক, পরের বর্ণ আছে ক। তার মানে এখানে আমি লিখলাম হচ্ছে ক, এখানেও লিখলাম ক, এখানেও লিখলাম ক। তার পরের অপশনে মানে পরের ধ্বনিতে যাচ্ছি। এ ক, ক এর সাথে আছে অ। ক, ক এর সাথে আছে অ। এ কা, ক এর সাথে আছে আ। তার মানে এখানে ক এর সাথে অ আর এখানে ক এর সাথে আ। আমরা জানি বর্ণমালার মধ্যে অ এর অবস্থান আগে আর আ এর অবস্থান পরে। তো যেহেতু অ এর অবস্থান আগে, আ এর অবস্থান পরে, তাহলে এক আর একা। তার মানে এক শব্দটি আগে বসবে আর একা শব্দটি তার পরে বসবে। তারপরে আমরা যদি দেখি একু, আমরা দেখি অ, আ, হ্রস্ব। আমরা জানি বর্ণমালা ধ্বনিগুলোর মধ্যে বা কারচিনের মধ্যে প্রথমে অ, পরে আ, পরে রস্যিকার, হ্রস্বকার। তার মানে এরপর হচ্ছে হ্রস্বকার। তাহলে আমরা বিনা দ্বিধায় ধরতে পারি আমাদের যে প্রথম অপশনটি আছে সেটি এনালাইসিস এর মাধ্যমে আমরা বুঝলাম যে প্রথম অংশটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা যদি দেখি তাহলে হচ্ছে অভিধানে একতা শব্দটি আগে, ৭১ শব্দটি তার পরে এবং হচ্ছে ২১ শব্দটি হচ্ছে তারপরে। যদি এখানে কোন শব্দ একটি ২১ শব্দটি ৭১ এর আগে আসতো তাহলে এটা ভুল হতো। এখানে বাকি অপশনটি ভুল আছে। আচ্ছা, তারপরেও আমি হচ্ছে এখানে আরেকটি অপশন আপনাদেরকে সমাধান দেব। তারপরে হচ্ছে আমি দ্বিতীয় অপশনে যাব। ক, ক, ক ৩ টা শব্দের মধ্যে কবির মধ্যে ক, কাব্যের মধ্যেও ক, কবিতার মধ্যেও ক। কিন্তু ক এর সাথে অ, এরপরে হচ্ছে ক এর সাথে আ, এরপরে ক এর সাথে কিছুই নেই। তার মানে কি? এখানে ক, এখানেও ক, আর এখানে কি কা। তার মানে উচিত ছিল কি? ক, ক এইটা আগে ঢুকবে, কা পরে যাবে। সুতরাং এখানে অপশনগুলো আপনাকে দ্রুত করতে হবে। আপনাকে এই আবিধানিক শব্দগুলো প্র্যাকটিস করার মাধ্যমে খুবই স্ট্রেংথ হতে হবে। তারপরে হচ্ছে আপনি ভালো কিছু করতে পারবেন। আমি এর পরের প্রশ্নে যাচ্ছি। উত্তরটা দেখে নেন। এখানে হচ্ছে একতা, ৭১, ২১। তার পরের প্রশ্ন। যার কিছুই নেই
এক কথায় প্রকাশ করলে হবে মুখস্থ বিদ্যা থেকে এসেছে। তো এখন দেখেন আমরা যারা মুখস্থ বিদ্যাগুলো শিখবো না তাদের কাছে মনে হবে সবগুলোই তো হয়। যার কিছুই নেই দরিদ্র, যার কিছুই নেই অভাবী, যার কিছুই নেই নির্ধন, যার কিছুই নেই, হয়তো আপনি এই শব্দটা জানেন না। এই কারণে এখানে এসে ভোকাবুলারি কম থাকার কারণে আপনি হচ্ছে এখানে স্থবির হয়ে যাবেন। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, এই অপশনটা এটা একটু খুব ভালো করে দেখেন। এই যে এখানে আছে এই যে অকিঞ্চন, অকিঞ্চন যার কিঞ্চিত পরিমাণও নাই, এই যে কিঞ্চিত শব্দটি একটু দেখেন, এই যে কিঞ্চিত শব্দটি যার কিঞ্চিত পরিমাণও নেই, অকিঞ্চন। এই যে এখানে বলছে যার কিছুই নেই, কিঞ্চিত মানে হচ্ছে কিছু, যার কিছুই নেই, এটা মুখস্থ বিদ্যা থেকে, তাকে অকিঞ্চন বলে, যার কিছুই নেই অকিঞ্চন। আর অভাবী, তার সম্পদ আছে কিন্তু অভাব। এরপরে নির্ধন, ধন সম্পদ নাই বলছে, কিন্তু একেবারে যে নেই, কিছুই নেই এটা তো বলে না। এরপর দরিদ্র, গরিব মানুষ এগুলো বুঝায়, কিন্তু অকিঞ্চন এটা মুখস্থ করতে হবে আপনাকে, অকিঞ্চন। তারপরের প্রশ্নে যাই আমরা। এখানে অকিঞ্চন, এখানে আছে দেখেন ব্যাকরণের প্রশ্ন, এই টপিকটা যেখান থেকে এসেছে সেটা হচ্ছে দ্বিরুক্তি শব্দ বা ধনাত্মক দ্বিরুক্তি শব্দ। এটা নবম দশম শ্রেণীর পুরাতন ব্যাকরণ থেকে এই প্রশ্নটি এসেছে। মনির চৌধুরীর পুরাতন ব্যাকরণ, যেটা বাংলাদেশে প্রায় প্রায় ৩০ বৎসর পাঠ্য ছিল, প্রায় ৩০ বৎসর। তো এখানে দেখেন অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার, এটা মনির চৌধুরীর বইয়ের ৫১ পৃষ্ঠা থেকে এসেছে, ৫১ পৃষ্ঠা। ৫১ পৃষ্ঠার শেষের দিকে আপনি যদি যান, এইভাবেই লেখা দেখবেন ৪ অপশন দিয়ে, যে অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার। এই যে কথাটা আছে না অনুভূতিজাত, এইটার কারণেই আপনার খক খক এটা কখনো অনুভূতি না। আমাদের শরীরে টাচ করলে কোনো কিছুর যে অনুভূতি, সেন্স অর্গান যেটা আমাদের ত্বক, সেটা অনুভূতি হবে। ত্বকের যেগুলো সেগুলো অনুভূতি হবে। তো দেখেন এখানে খক খক এটা না, ঘেউ ঘেউ কুকুরের, আর হচ্ছে ঝমঝম এসে বৃষ্টি, রেইনকোট গল্পে আছে ঝমঝম বল, এটা বৃষ্টি পড়ার ধ্বনি। আর যে পিট পিট করা, আপনারা জানেন আমাদের একটি উপন্যাস আছে লাল সালু, লাল সালু উপন্যাসের মধ্যে মজিদ ৭ ছেলের বাপ দুদু মিয়াকে প্রশ্ন করেছিল, কলমা জানো মিয়া? তখন এই বৃদ্ধ তার পিট পিট করতে, চোখগুলো পিট পিট করতে, এবার বাড়ি দিত, মানে এই অনুভূতি। পালাই পালাই একটা স্বভাব, সে পারে না কিন্তু পালাই পালাই স্বভাব তার মধ্যে, এই যে চোখের সাথে পিট পিট করা। আর এটা বই থেকে হুবহু এসেছে ৫১ পৃষ্ঠা, মনীষ চৌধুরীর ব্যাকরণ থেকে, অনুভূতিজাত। আচ্ছা, তারপরের আমরা রাইট অ্যান্সারটি দেখে নেই। দেখেন এই যে এখানে আছে পিট পিট। আমরা পরের অপশনে যাচ্ছি, পরের অপশন এখানে আছে দেখেন, পরের অপশন মানুষের যখন, এখানে একটা কথা বলে রাখি, এটা যখন ২০২২ ২৩-২৪ এ পরীক্ষা হয়েছিল, তখন যে গদ্য ছিল সেখান থেকে এটার গদ্যটি ৫২ দিনগুলি, যেটার রাইটার হচ্ছেন শেখ মুজিবুর রহমান। আর এইটা বর্তমান পাঠ্যতে নেই। তো বর্তমান পাঠ্যতে নেই, বর্তমান তোমাদের যে সকল গদ্য পদ্য আছে তোমাদের প্রশ্ন হবে সেখান থেকে। আচ্ছা, এখানে আছে মানুষের যখন পতন আসে, শেখ মুজিবুর রহমান বলছিলেন নুরুল আমিন সম্পর্কে, যে মানুষের যখন পতন আসে সে প্রতি পদে পদে ভুল করে। এই ভুলটা ছিল কি, ছাত্রদের উপরে গুলি চালিয়েছিল ৫২ ভাষা আন্দোলনে। এই জন্য এটা কোন রচনার অংশ, এটা ৫২ দিনগুলো, এটা শেখ মুজিবুর রহমান এই প্রবন্ধটি লিখেছেন। আমরা এটা প্রিভিয়াস সিলেবাসের অন্তর্ভুক্ত, সুতরাং তোমাদের সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন হবে। আমরা যদি দেখি এখন আমরা পরের অপশনে যাচ্ছি, পরেরটাতে। হ্যাঁ, যে এখানটায় দেখতে পাচ্ছেন অধ্যাপক শব্দে অ এর উচ্চারণ হলো। দেখেন এই উচ্চারণ থেকে আমাদের প্রশ্ন হয়, উচ্চারণ থেকে প্রশ্ন হয়। এটা আমাদের এইচএসসির দ্বিতীয় পত্রের ১ নং টপিক, যেখান থেকে এইচএসসি তে ৫ নাম্বারের ৫ নাম্বারের উচ্চারণ লিখতে হয়। আর আমাদের ইউনিভার্সিটিতে ১ নাম্বার এমসিকিউ তে আসে। তার মানে এইচএসসি তে অনেক বেশি ভ্যালুয়েবল ছিল। আপনি যদি এইচএসসি তে গ্যাপ দিয়ে থাকেন তাহলে আপনিও এখানে ধরা খাওয়ার সম্ভাবনা আছে। দেখেন এখানে অধ্যাপক শব্দের অ এর উচ্চারণ লেখো, অধ্যাপক শব্দের অ এর উচ্চারণ। আমি আগে একটু কথা বলে রাখি, যদি আপনাকে সংবৃত বলে তাহলে বুঝবেন কি জানেন, অটা ও এর মতো উচ্চারিত হচ্ছে। যদি বলে বিবৃত তাহলে অটা অ এর মতোই হচ্ছে স্বাভাবিক, যেটা সংবৃত মানে অ, ও বিবৃত মানে অ, ওই থেকে যাবে। তাহলে অধ্যাপক শব্দের উচ্চারণটা লিখতে বলছে, দেখেন একটু। আমি আপনাদেরকে বলি জফলা যদি থাকে, জফলা যদি থাকে তার আগের অটা সবসময় ও হবে।
জফলা থাকলে তার আগের অ সবসময় ও হবে। তাহলে আমি হচ্ছে অধ্যাপক শব্দের উচ্চারণ লিখছি, আপনারা একটু দেখেন অধ্যাপক শব্দের। তাহলে জফলা আছে এখানে ধয়ের সাথে, আর এর আগে অ আছে, তাহলে এই অটা ও হবে, ও হবে। আর যেটা হবে এখানে যে দেখেন অল্পপ্রাণ মহাপ্রাণ, এই জিনিসটা আগে একটু বুঝে নেন। আমি এখানে একটা শব্দ লিখলাম দ জফলা, আর এখানে একটা শব্দ লিখলাম ধ জফলা। যদি দ জফলা হয় তাহলে দ হসন্ত দ, আর যদি ধ জফলা হয় ছোট দ আর একটা ধ, এটা হবে। কেন হবে? অল্পপ্রাণ দ্বিত্ব হলে দুইটি অল্পপ্রাণ, মহাপ্রাণ বর্ণ যদি দ্বিত্ব হয় একটা অল্পপ্রাণ একটা মহাপ্রাণ দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখবেন। তাহলে আমি দেখতে পাচ্ছি অধ্যাপক, আমি বলছি জফলার আগের অ ও হয়, তাহলে অধ্যাপকের অটা ও হবে। আর এখানে যে মহাপ্রাণ আছে মানে ধয়ের সাথে জফলা আছে, একটা ছোট দ একটা বড় দ হবে। অধ্যা, অধ্যাপক। এখন দেখেন এই যে শব্দটি আছে অধ্যাপক, অধ্যাপক, এই যে কয়ের নিচে হসন্ত হবে অধ্যাপক, আর এই জায়গার মধ্যে একটা ওকার হবে অধ্যাপক, অধ্যাপক। তো সুতরাং অধ্যাপক শব্দটার অটা ও এর মতো হচ্ছে, সুতরাং এটা হবে সংবৃত। সংবৃত মানে অ ও এর মতো করে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখতে পাচ্ছেন এটা সংবৃত উত্তর। এর পরেরটাতে যাচ্ছি আমরা। ট্রিলজি, ট্রিলজি, এই ট্রিলজি শব্দটি আমরা যদি খেয়াল করি, ট্রিলজি, ট্রিলজি শব্দটি বোঝায় হচ্ছে ত্রয়ী। আমি চারোটা শব্দেরই আমি ইংরেজি পরিভাষাটি লিখে দিচ্ছি, পারিভাষিক শব্দ থেকে এসেছে, এইটাও এইচএসসি সিলেবাস থেকে এসেছে। তো এটা হচ্ছে ট্রিলজি, এটা এটা ট্রিলজি, এটা ত্রয়ী বুঝায়। ত্রয়ী মানে তিন কেন্দ্রিক, তিনটি বিষয়কে যদি একত্রে বুঝাইতে চায় তাহলে আমরা হচ্ছে ত্রয়ী বলি, ত্রয়ী। আর যেটা ত্রৈমাসিক, এটা হচ্ছে কিউইউটি, কিউইউটি এ আর কোয়ার্টার এল ওয়াই, কোয়ার্টারলি, কোয়ার্টার থেকে এসেছে। কোয়ার্টার মানে হচ্ছে আমরা বুঝি হচ্ছে তোমার 3 মাসের, ত্রৈমাসিক 3 মাসের কোনো কিছু হলে বের হলে সেটাকে হচ্ছে কোয়ার্টার বলে। কেন কোয়ার্টার বলা হয়? 12 মাসে 1 বছর, তাহলে 12 মাসের 4/1 হচ্ছে 3। আমরা জানি 3 সাধারণত 1 পোয়াকে আমরা কোয়ার্টার বলি। 1 পোয়া কতটুকু? 4/1 অংশ। তাইলে 12 মাসের 4/1 অংশ তো 3 মাস। তো 3 মাস কেন্দ্রিক কোনো কিছুকে ত্রয়ী বলা হয়, মানে ত্রৈমাসিক বলা হয়, যেটা হচ্ছে কোয়ার্টারলি। আচ্ছা, তারপরে আসি আমরা স্বচ্ছ। স্বচ্ছটা হচ্ছে ট্রান্সপারেন্ট। আর ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট। এরপরে আসি ত্রিবিদ্যা। ত্রিবিদ্যা, ট্রিভিয়াম যেটা, ট্রিভিয়াম, এই ট্রিভিয়াম যেটা সেটা হচ্ছে ত্রিবিদ্যা, তিনটা বিদ্যাকে একত্র করলে ট্রিভিয়াম হয়। যেটা হচ্ছে আমরা ত্রিবিদ্যা, এটা সংস্কৃত ভাষায় ব্যবহার করা হয় ত্রিবিদ্যা। তো আমরা এখানে পারিভাষিক শব্দ দেখলাম, এই পারিভাষিক শব্দগুলো আমাদের এইচএসসি এর জন্য গুরুত্বপূর্ণ, আমাদের হচ্ছে এই ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা পরের প্রশ্নে যাই। এখানে আছে ত্রয়ী, যেটা ট্রিলজি। এখানে আছে হচ্ছে গ্যারেজ শব্দটি, গ্যারেজ, গ্যারেজ শব্দটি। দেখেন আমাদের দেশে ফরাসিরা শাসন করেছে, ইংরেজরাও শাসন করেছে। তো এই গ্যারেজ শব্দটা আমাদের দেশে প্রচলিত, ব্রিটিশদের মধ্যে প্রচলিত, ফরাসিদের মধ্যে পরিচিত। তো এই যে গ্যারেজ বানানটি, এটা প্রথমে, এটা অরিজিনালি উৎপত্তির দিক থেকে কোন ভাষা থেকে আগত? এটা প্রথমত হচ্ছে এটা ফরাসিদের শব্দ। এটা ফরাসি থেকে আসছে হচ্ছে ইংরেজিতে, ইংরেজিতে। এরপরে আসছে হচ্ছে আমাদের বাংলাতে। আমরা এখন বাংলাদেশে সবাই গ্যারেজ ব্যবহার করি, অর্থাৎ এটা এখন আমাদের নিজস্ব ভাষার শব্দে পরিণত হয়ে গেছে গ্যারেজ। এখন বিদেশি শব্দগুলো আমাদের পরীক্ষা আসে। এই পরীক্ষাগুলো বিগত সালের প্রশ্ন যে আমরা যদি দেখে অ্যানালাইসিস করি তাহলে হচ্ছে আমাদের পাঠ্য বইতে যে সকল বিদেশি শব্দ আছে গল্পের মধ্যে, সেই শব্দ থেকে পিক করে বেশিরভাগ সময় দেওয়া হয়। এর বাইরেও আমাদের চোখ কান খোলা থাকতে হবে। আমরা যদি দেখি এখন উত্তর আছে ফরাসি, যে ফরাসি মানে ফ্রান্সের, অনেকে ফার্সি এবং ফরাসির মধ্যে গুলিয়ে ফেলো। ফার্সি ইরানের, ফরাসি হচ্ছে ফ্রান্সের। আচ্ছা, তারপরে যদি দেখি এখানে 8 নম্বর প্রশ্ন, ভুলের মধ্য দিয়ে গিয়ে তবে সত্যকে পাওয়া যায়।
এটা নজরুলের বর্তমানে পাঠ্য হচ্ছে যৌবনের গান। যখন 23-24 পরীক্ষা হয়েছিল তখন যারা পরীক্ষা দিয়েছিল তাদের জন্য পাঠ্য ছিল নজরুলের আমার পথ প্রবন্ধ। তো এটা এসেছে নজরুলের আমার পথ প্রবন্ধ থেকে, যেটা বর্তমানে যারা পরীক্ষা দিবে তাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 0। এখানে আছে ভুলের মধ্য দিয়ে গিয়ে তবে সত্যকে পাওয়া যায়। গত মানে হচ্ছে আমরা যে প্রশ্ন সমাধান দিয়েছিলাম 24-25 এর, সেখানেও আমার পথ প্রবন্ধ থেকে এরকম একটা উক্তি দিয়ে প্রশ্ন এসেছিল। তো এখানে এসেছে ভুলের মধ্য দিয়ে গিয়ে তবে সত্যকে পাওয়া যায়। তো আগের যেটা এসেছিল সেটা হচ্ছে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। আর এখানে এসেছে ভুলের মধ্য দিয়ে গিয়ে তবে সত্যকে পাওয়া যায়। এটা কার রচনা থেকে নেওয়া হয়েছে? এখানে আছে আবুল ফজল। আবুল ফজলের ছিল হচ্ছে মানব কল্যাণ, এটা এখন নেই প্রবন্ধটি। কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধ থেকে এসেছে। মোতার হোসেন চৌধুরী হচ্ছে জীবন বৃক্ষ প্রবন্ধ, যেটা বর্তমানে পাঠ্যতে আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো প্রবন্ধ ইন্টারমিডিয়েটের পাঠ্যতে নাই। আচ্ছা, এখন যদি আমরা উত্তর দেখি। আচ্ছা, তারপরের প্রশ্নতে আমরা যদি যাই একটু দেখি। এখানে রেইনকোট, এটা দিয়ে বিসিএস ও রিটেন পরীক্ষায় প্রশ্ন এসেছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক ইন্টারমিডিয়েটের গল্প আখতারুজ্জামান ইলিয়াস, যিনি কথা সাহিত্যিক হিসেবে পরিচিত, তিনি লিখেছেন সেটা। এবং এই গল্পটি ঢাকা কলেজের সাথে সম্পৃক্ত। এখানে আছে রেইনকোট গল্পে কোনটিকে পাকিস্তানের শরীরের কাঁটা কাঁটা বলে অভিহিত করা হয়েছে? আমরা জানি প্রিন্সিপাল আফাজউদ্দিন বারবার পাকিস্তানি মিলিটারিদেরকে বিভিন্ন সলা পরামর্শ দিত। তো তিনি পরামর্শ দিয়েছিলেন যে পাকিস্তানের শরীরের কাঁটা হচ্ছে এই শহীদ মিনারগুলো। কেন? ভাষা আন্দোলনের মাধ্যমে পাকিস্তানের সাথে আমরা প্রথম আন্দোলন রক্ত দিয়ে সফল হই, সেটার স্মৃতি হিসেবে প্রত্যেক স্কুল কলেজে শহীদ মিনার আছে। তো এই বলছে যে আপনারা যেখানে যাবেন আগে হচ্ছে শহীদ মিনারগুলো গুড়িয়ে দিবেন। এগুলো হচ্ছে পাকিস্তানের শরীরে কাঁটাগুলো উপড়ে ফেলবেন। তাহলে এখানে শরীরে কাঁটা বলতে অভিহিত করা হয়েছিল কোনটাকে? শহীদ মিনারকে। এগুলো হচ্ছে গল্প থেকে জ্ঞানমূলক তথ্য এবং লেখা আছে গদ্য থেকে প্রশ্নটি এসেছে। আসলে হচ্ছে শহীদ মিনারকে বলা হচ্ছে এখানে। আর এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, এর জন্য ভাষা আন্দোলন এখানে প্রশ্ন আসার কোনো অপশনই নেই। মিসক্রিয়ান্ট শব্দটি আছে, এটা দুষ্কৃতি বোঝায় এখানে গল্পের মধ্যে। কিন্তু মিসক্রিয়ান্ট শব্দের অর্থ দুষ্কৃতিকারী। কিন্তু এমন হতে পারে যদি বলে মিসক্রিয়ান্ট দ্বারা কাদেরকে বোঝানো হয়েছিল, তাহলে হচ্ছে এটা হবে মুক্তিযোদ্ধাদেরকে। যদি প্রশ্ন করে মিসক্রিয়ান্ট শব্দের অর্থ কি, তাহলে আপনি বলবেন হচ্ছে দুষ্কৃতিকারী। আর যদি বলে মিসক্রিয়ান্ট শব্দ দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে, তাহলে মুক্তিযুদ্ধ উত্তর হবে। আমরা হচ্ছে সঠিক উত্তরটি দেখে নিচ্ছি। এখানে হচ্ছে শহীদ মিনার। পরের প্রশ্ন যদি আমরা যাই, এখানে আছে দেখেন আমি বারবারই বলছি আমাদের পাঠ্য থেকে প্রশ্ন হয় এবং রবীন্দ্র নজরুলকে বাদ দিয়ে কোনো প্রশ্ন হয় না। রবীন্দ্র নজরুলকে বাদ দিয়ে কোনো প্রশ্ন হয় না। রবীন্দ্র নজরুলকে বারবার পড়তে হবে। যখন 23-24 পরীক্ষা হয়েছিল তখন রবীন্দ্রনাথের যে কবিতাটি আমাদের এইচএসসি তে পাঠ্য ছিল সেটা কোনটা ছিল? সেটা ছিল হচ্ছে ঐকতান নামক কবিতা। তো ঐকতান নামক কবিতা থেকে যে প্রশ্নটা দেওয়া হয়েছিল সেটা এখানে আছে। যে দেখেন রবীন্দ্র নজরুল থেকে প্রশ্ন করা হয়, কিন্তু প্রশ্নটা টেক্সট থেকে আসলেও সেটা অনেক সময় প্রশ্নটা গ্রামার কেন্দ্রিক করা হয়, ব্যাকরণ কেন্দ্রিক করা হয়। তো এখানে কি করা হয়েছে দেখেন, বিপুল এই পৃথিবীর কতটুকু জানি, বিপুল এই পৃথিবীর কতটুকু জানি, এখানে কতটুকু কোন পদ, এখানে বলা হচ্ছে কতটুকু কোন পদ। দেখেন এই যে কতটুকু, সাধারণত অনেকেই আমাদের যারা হচ্ছে ডেপথ নলেজ নেই তারা ভুল করে বসবেন, তারা বিশেষণ দিয়ে দিতে পারেন। সর্বনাম হওয়ার কোনো সম্ভাবনা নেই, অনুসর্গ হওয়ার কোনো সম্ভাবনা নেই। অনুসর্গ হচ্ছে প্রিপোজিশন, এখানে কোনো কতটুকু কোনোদিন প্রিপোজিশন হতে পারে না। তাহলে সবার সমস্যাটা হতে পারে বিশেষণ এবং ক্রিয়া বিশেষণের মধ্যে। তাহলে আমরা তখন কি করব? বিশেষণ এবং ক্রিয়া বিশেষণের মধ্যে পার্থক্যটা কিভাবে ধরবো? দেখেন আমি বলি, ক্রিয়া বিশেষণ সবসময় ক্রিয়াকে মডিফাই করবে। যদি আমি বলতাম যে এতটুকু খাবার দাও, কতটুকু খাবার অতটুকু, তাহলে বিশেষ্যের যদি বিশেষণ হয় তাহলে তাকে বিশেষণ দিব। এখানে দেখ কতটুকুর পরে তো জানি শব্দ আছে, জানার পরিধি, জানা যেহেতু ভার্ব, জানার পরিধিকে বোঝাচ্ছে কতটুকু জানে, যেহেতু ক্রিয়াপদকে বিশেষিত করছে তাহলে এই সেহেতু এটা ক্রিয়া বিশেষণ। কিন্তু প্রথমত এই কতটুকু শব্দটি বেশিরভাগ সময় আমাদের বাস্তব জীবনে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। এই জন্য সবাই ভুল করতে পারে যে কতটুকুকে সে বিশেষণ দিয়ে এসে পড়বে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আচ্ছা, আমরা তার পরের প্রশ্নে যাই এবং সঠিক উত্তরটি দেখে নিই। আচ্ছা, দেখেন এখানে ক্রিয়া বিশেষণ। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, যেখানে আমরা বলি অপরিচিত, দেখছেন আমি বারবার বলছি রবীন্দ্রনাথ নজরুলকে বাদ দিয়ে প্রশ্ন হয় না। দেখেন রবীন্দ্রনাথের অপরিচিত গল্প থেকে আরেকটি প্রশ্ন এখানে পিক করে দেওয়া হলো, যে যেখানে আমরা বলি চলনসই চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। এটা হচ্ছেন তিনি, মানে হচ্ছেন এখানে বিনু দাদা, আমাদের অনুপমের হচ্ছে পিস্তুত ভাই, ফুফাতো ভাই। এখানে চমৎকার যেখানে আমরা বলি, অর্থাৎ আমরা বলি জাক্কাস, বিনু দাদা সেখানে বলে চলে।
অর্থাৎ বিনুদাদার চলে কথার মধ্যে আমাদের অস্থির, জাক্কাস, ওয়াও এই শব্দগুলো জড়িত। এখানে চলনসই বাক্যটি কোন কালের? দেখেন এখানে প্রশ্নটা করা হয়েছে গ্রামাটিক্যালি। দেখেন এখানে আমি যদি একটু দেখি ক্রিয়াপদ ছাড়া কাল নির্ণয় করা যায় না। বলি শব্দটি আছে, বলি। আর এখানে আছে তিনি বলেন। আপনাদের কি মনে হয় এখানে যে অপশন গুলো আছে, আমরা যেখানে বলি, তিনি বলেন, এগুলো কিন্তু সাধারণত প্রেজেন্ট টেন্সের। প্রেজেন্ট টেন্সের। বলেছিলেন বা বলবেন এরকম কোন ক্রিয়াপদ নাই। তাহলে আপনি ৪ টা অপশনের মধ্যে আগে দেখেন। এখানে আছে অতীত, কোন বলেছিলেন কোন শব্দ নেই। বা হচ্ছে বলেছিলেন এখানেও নেই। আর ভবিষ্যতে হচ্ছে বলবো বা বলবেন এরকমও নেই। তাহলে বর্তমান আছে। বর্তমানের মধ্যে আপনার ঝগড়া হচ্ছে। কোনটাকে রাইট দিবেন? দেখেন পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে যেটা কন্টিনিউয়াস যে পুরা ঘটিত বর্তমান। যে পারফেক্ট প্রেজেন্ট টেন্স যেটা। তো এখানে পারফেক্ট প্রেজেন্ট টেন্স নয়। আমরা যদি জানি যে আমরা যদি বলি যে তিনি বলেন আর হচ্ছে যে তিনি যে এখানে বলেন চমৎকার, বিনোদ সেখানে বলেন চলনসই। এই যে বলেন এই কথাগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, সাধারণ বর্তমানের। এখানে অন্য কোনো ক্রিয়া নেই। সাধারণ বর্তমান। কারণ এটা একটা কোনো কিছু বর্ণনা করা। আমরা দেখেছি অনুপম বিনুদাদা থেকে শুনে এই কথাটা বর্ণনা করছে। সাধারণ কোনো বর্ণনা, সাধারণ কোনো বিবৃতি সবসময় সাধারণ বর্তমান কালের মধ্যে পড়বে। আর এটা সাধারণ একটা বর্তমান স্বীকারোক্তি অনুপমের তরফ থেকে। এটা কোনো কালের মধ্যে নয়, এটা প্রেজেন্ট টেন্সে পড়বে, সাধারণ বর্তমান হবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে সঠিক উত্তরটি দেখে নিই। তারপরের প্রশ্ন। নেকলেস গল্পে আমরা আমাদের পাঠ্য বইতে একমাত্র একটি গল্প আছে যেটা ভাষান্তরিত গল্প। যেটা লিখেছেন গীদা মফাসা আর হচ্ছে অনুবাদ করেছেন চট্টগ্রামের সাহিত্যিক পূর্ণেন্দু দস্তিদার। এখানে আছে নেকলেস গল্পে উল্লিখিত সেটিং কি? দেখেন টিকা টিপ্পনী। আপনার বইয়ের টিকাগুলো আপনাকে শেষ করে নিতে হবে। শব্দার্থগুলো শেষ করে নিতে হবে। আপনার যাতে একটা নাম্বারও যাতে না ছুটে। সেটিন এটা মেইন বইয়ের শব্দার্থ থেকে এসেছে। যেটা হচ্ছে রেশমি বস্ত্রকে বোঝায়। মিশনারি স্কুলও নয়, সম্মানসূচক সম্বোধনও নয়, ফরাসি মুদ্রাও নয়। গল্পের মধ্যে সম্মানসূচক সম্বোধন আছে মসিয়ে এবং মাদাম। ফ্রান্সে জনাব এবং জনাবাকে মসিয়ে এবং মাদাম বলা হয়। আর ফরাসি মুদ্রার কথা এখানে নাই, যেটা হচ্ছে ফ্রা এর গল্পের মধ্যে ছিল ফ্রা। এরপর হচ্ছে মিশনারি স্কুল হচ্ছে কনভেন্টের সহপাঠিনী। কনভেন্ট ছিল একটা মিশনারি স্কুল। যেই ৪ টা অপশন দেওয়া হয়েছে সেটা কিন্তু গল্পের মধ্যে আছে। কিন্তু কথা হচ্ছে সেটিন শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? সেটিন দ্বারা বোঝানো হয়েছে রেশমি বস্ত্র। বাকি অপশন গুলো কোনো না কোনো ভাবে গল্পের সাথে সম্পৃক্ত, তথাপিও উত্তর হচ্ছে না, কিন্তু আপনাকে গুলিয়ে ফেলার জন্য বাকি অপশন গুলোকে রাইট হিসেবে দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, আমরা একটু দেখে নেই সেটিন অর্থ সঠিক উত্তর কোনটা করা হয়েছে। আচ্ছা, দেখেন রেশমি বস্ত্র। আমরা পরের অপশনে যাচ্ছি। পরের প্রশ্নে কোনটি শুদ্ধ নয়? অনেকে আছে কোনটি শুদ্ধ, আবেগের ঠেলায় প্রশ্নটা পড়ে শুদ্ধ নয়টা খেয়াল করে না। কোনটি শুদ্ধ নয়? দেখেন একটু এখানে বলা হচ্ছে কোনটি শুদ্ধ নয়। এখানে 4টি শব্দ আছে, মরিচিকা, নূপুর, উষা, ক্যালেন্ডার। দেখেন ক্যালেন্ডার ইংরেজি শব্দ। ইংরেজি শব্দে আমরা যদি একটু খেয়াল করি, এই যে ৯ এর ড এটা হবে তৎসম শব্দে, তৎসম শব্দে। আর দন্তন্য ড এটা হবে ইংরেজিতে, ইংরেজিতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা রাইট আছে, ক্যালেন্ডার বানানটি রাইট। উষা বানানটি, উষা বানানটি বর্তমানে এটা রাইট নয়। উষা বানান, উষা বানান এটা আপনার হচ্ছে পূর্বে শুদ্ধ ছিল, এখন ভুল। এখন উষা বানান, এখন উষা বানান রস্যু দিয়ে এইভাবে উষা, এটা হচ্ছে এখন রাইট, এখন রাইট। এখন যেহেতু আমাদের আর বাকি বানানগুলো দেখতে হবে যে এটা ভুল কিনা, এটা ভুল কিনা। আর এটা এসেছে 23-24 এর প্রশ্নে। নূপুর বানানে, নূপুর বানানে ৯ দীর্ঘ পরের রস্যু পুর। বাংলাদেশে যত পুর লিখবেন পুরের মধ্যে রস্যুকার দিবেন। জামালপুর, দিনাজপুর, রংপুর, এই যত পুর আছে পুর শব্দে শব্দের শেষে সবসময় রস্যু হবে। আর নূপুর বানান খেয়াল রাখবেন যে এরকম করে যে ৩ এবং ৪ দীর্ঘর মান ৩, সরি ভুল হচ্ছে, দীর্ঘর মান হচ্ছে ৪ আর রস্যুর মান ৩। নূপুর ৪৩ এ খেয়াল রাখবেন, যেখানে একাধিক রস্যি রস্যু, একাধিক দীর্ঘ রস্যু এগুলো থাকে সেখানে হচ্ছে দীর্ঘর মান ৪, রস্যুর মান ৩। এইভাবে ৪৩ দিয়ে খেয়াল রাখবেন যেগুলো একাধিক বর্ণ থাকে আর কি। তবে নূপুরে দীর্ঘ হবে, এটা রাইট বানান। মরিচিকা,
শব্দের শেষে ইকা সবসময় রস্বীকার হয়, ইকা রস্বীকার হবে সবসময়। কিন্তু এখানে যে মরিচি শব্দটা আছে, মরিচ, এই মরিচের, এই মরিচ মানে আমাদের খাওয়ার মরিচ নয়, এটা দ্বারা ছলনাকে বোঝায়। এটার মূল বানান হচ্ছে এটা মরিচ। তার মানে এটা হচ্ছে দীর্ঘ রস্যি হবে, দীর্ঘ রস্যি। তার মরিচিকা বানানটা হচ্ছে মরি চি ক আকার কা, মরিচিকা। তাহলে উষা বানান এবং মরিচিকা বানান আপাত দৃষ্টিতে ভুল, কিন্তু উষা বানান হ্রস্ব দিয়েও শুদ্ধ, দীর্ঘ দিয়েও শুদ্ধ। বলা আছে বাংলা নিয়মের মধ্যে যে সকল বানান হ্রস্ব দিয়ে শুদ্ধ, দীর্ঘ দিয়ে, সেগুলোকে হ্রস্ব দিয়ে লিখতে। তার মানে এটা পরিপূর্ণ অশুদ্ধ নয়, কিন্তু এটা সবচেয়ে বেশি অশুদ্ধ। যদি এখানে মরিচিকা শুদ্ধ থাকতো তাহলে আমরা উষাকে ধরে নিতাম যে উষা অশুদ্ধ। ঠিক আছে, মরিচিকা অশুদ্ধ। আচ্ছা, তারপরের বানানে আমরা একটু যাচ্ছি। বিপ্রকর্ষের উদাহরণ হচ্ছে ধ্বনি পরিবর্তন। মানবিক স্টুডেন্টদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, যেখান থেকে প্রায়শই প্রশ্ন হয়। এটা তখন 18 সালের আগে, 18 সাল থেকে এর আগে এত পরিমাণ প্রশ্ন আসতো এটা থেকে, কারণ আগে এমসিকিউ ছিল 25টি, এখন এমসিকিউ 15টি। 15টির জন্য যতগুলো টপিক, 25টির জন্য সেম টপিক আছে। সুতরাং এই প্রশ্নটা, এই টপিকটা একটা কমন প্রশ্ন, যেখান থেকে ইতিপূর্বে প্রচুর পরিমাণ প্রশ্ন এসেছে। তো আমরা দেখব বিপ্রকর্ষের উদাহরণ হচ্ছে। তাহলে বিপ্রকর্ষ মানে কি সেটা আগে বুঝি। বিপ্রকর্ষের একাধিক নাম আছে। বিপ্রকর্ষের একাধিক নাম হচ্ছে মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। আরেকটা নাম হচ্ছে, আরেকটা নাম হচ্ছে স্বরভক্তি, আরেকটা নাম হচ্ছে স্বরভক্তি। এটা হচ্ছে মধ্য স্বরাগম। এখন আপনাকে বলে রাখি, বিপ্রকর্ষটা, মধ্য স্বরাগমটা, স্বরভক্তিটা। এখন আপনাকে খেয়াল রাখা উচিত, খেয়াল রাখা উচিত মধ্য স্বরাগম বা স্বরভক্তি কখন হবে। এটা খেয়াল রাখবেন, যুক্তবর্ণ ভেঙে যাবে, যুক্তবর্ণ ভেঙে যাবে, ভেঙে যাবে। যুক্তবর্ণ ভেঙে গেলেই হচ্ছে আপনার বিপ্রকর্ষ। তাহলে যুক্তবর্ণ ভাঙছে কোনটার মধ্যে? দেখেন, সত্য তয় জফলা, যুক্তবর্ণ ভাঙছে? ভাঙেনি। তয় জফলা, তয় জফলা আছে। ইয় চ, ইয় চই আছে, ভাঙেনি। এখানে যুক্তবর্ণ নাই, সুতরাং মধ্য স্বরগম আসার কোনো সম্ভাবনা নাই। এখানে আছে রেফ এবং ক, রেফ এবং ক। দেখেন তো, রেফ মানে র, আর হচ্ছে ক। রেফ ক যুক্ত আছে, এখানে ভেঙে গেছে, এখানে ভেঙে গেছে, ভেঙে গেছে। প্রথম ভাঙলে প্রথমটির সাথে আসবে, যেমন রয়ের সাথে এসেছে। রয়ের সাথে আসলে স্বরধ্বনিটা রয়ের পরে উচ্চারিত হবে, কয়ের আগে উচ্চারিত হবে। এখানে র ক একত্রে, আর এখানে র কয়ের মাঝে রস্যু এসেছে। এটা বিনা দ্বিধায় স্বরভক্তি বা মধ্য স্বরগম বা বিপ্রকর্ষ। এখন এটা হচ্ছে উত্তর, কিন্তু বাকিগুলো কি? জফলার কারণে যদি কখনো রশ্মি চলে আসে প্রথমে, এখানে জফলা আছে, জফলার কারণে যদি কোনো কোনো রশ্মি চলে আসে, সত্য সৈত্য, বাক্য বাক্য, তাহলে এটাকে বলবে জফলার অপিনিহিতি। জফলার কারণে কখনো যদি শব্দের মধ্যে রস্মিকার ঢুকাতে হয় বা রস্মিকা চলে এসে, তাহলে হচ্ছে বিনা দ্বিধায় তাকে হচ্ছে জফলার অপিনিহিতি বলবেন। বেঞ্চ থেকে বেঞ্চি, বেঞ্চ, বেঞ্চি, এটা কোথায় উচ্চারিত হচ্ছে? বেঞ্চ ই নেই, বেঞ্চি নতুন এসেছে, কিন্তু এসেছে কোথায়? বেঞ্চি, উচ্চারণ খেয়াল করবেন। এটা অনেকে বলবে মধ্য স্বরগম, মাঝে এসেছে না, মাঝে আসবে যুক্তবর্ণ ভাঙলে। এখানে যুক্তবর্ণ ভাঙছে, এখানে যুক্তবর্ণ ভাঙিনি। বেঞ্চি, রশ্মি আগে বসে উচ্চারিত হয়ে পড়ে, তাহলে এটা হচ্ছে অন্তঃস্বরাগম, এটা অন্তঃস্বরাগম, এটা জফলার অপিনিহিতি। এটা কি? বিলাতি থেকে বিলিতি, এখানে রশ্মি, এখানে রশ্মি, দুই রশ্মির চাপাচাপিতে মাঝের তো রশ্মি হয়ে গেল। এটা হচ্ছে ভাওয়েল হারমোনি, যেটাকে আমরা স্বর সংগতি বলি। হারমোনি, সংগতি, মিলে গেছে, ভাওয়েল স্বর সংগতি। আচ্ছা, আমরা এখানে দেখলাম হচ্ছে তুর্ক থেকে তুরুক হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন আজকের ক্লাসের সমাধানে। কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ যুক্ত হয়েছে? কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ যুক্ত হয়েছে? তো এখানে দেখেন, আছে গরমিল, আছে অজানা, আছে বেমালুম, আছে আবাস। চারটা শব্দই উপসর্গকে কন্টেইন করছে। তাহলে আমরা যদি একটু দেখি এখানে, এখানে দেখেন গরমিল, গরমিল মানে মিলের অভাব, অব্যয়ীভাব সমাস। গরমিল, গড়, এই গড় হচ্ছে আরবি উপসর্গ, বিদেশি তবে আরবি, বিদেশি তবে আরবি। মনি চৌধুরীর বইতে আছে, পুরাতন ব্যাকরণের, নতুনটার মধ্যে ওইভাবে নেই, আপনারা এগুলো পড়ে নেবেন। অজানা, অজানা। আচ্ছা, এই যে অজানা,
এইটা একটা অ, এই উপসর্গটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি, খাঁটি বাংলা উপসর্গ। আর খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে মাত্র ২১ টি। মাত্র কয়টি? ২১ টি উপসর্গ খাঁটি বাংলা। বেমালুমের যে বে আছে, বেমালুমের বে সেটা হচ্ছে ফার্সি। বেমালুমের বে হচ্ছে ফার্সি। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি আভাস, এখানের আভাসের যে আ আছে সেটা হচ্ছে সংস্কৃত। সংস্কৃত উপসর্গ বা যেটাকে আমরা তৎসম উপসর্গ বলে থাকি। তৎসম। তৎসম উপসর্গ কয়টি? ২০ টি। তৎসম ২০ টি। এই ছিল আমাদের আপনাদের আজকের ক্লাসে ২০২৩-২৪ সেশনের আ সমাপ্তি। সমাপ্তি ২৩-২৪ সেশনের আ আ প্রশ্নের বাংলা অংশের সমাধান। তো সুতরাং আমাদের ধারাবাহিকভাবে ভিডিও পেতে আপনারা হচ্ছে লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে।